একেবারেই আলাদা। তাহলে যদি পেট ব্যথার ওষুধ মাথা ব্যথার ওষুধ হিসেবে কাজ না করে, যদি জ্বরের ওষুধ গ্যাস্ট্রিকের ওষুধ হিসেবে কাজ না করে, তাহলে প্রত্যেকটা মেডিসিনই হয় নির্দিষ্ট রোগের জন্য। বাট ফুড সাপ্লিমেন্ট এমন একটা জিনিস, বেঁচে থাকার জন্য ফুড নিতেই হবে, খাদ্য তো আমাকে খেতেই হবে। সেই খাদ্যের পরিপূরক এবং খাদ্যের সবগুলো পুষ্টিগুণ অক্ষুণ্ণ রেখে যে প্রোডাক্টগুলো কাজ করে তাই হলো ফুড সাপ্লিমেন্ট। আশা করি ফুড সাপ্লিমেন্টটা বুঝতে পারছি আমরা। তো আমাদের ডিএক্সএন কোন কোন রোগের ক্ষেত্রে কাজ করে, বিষয়টা হলো ডিএক্সএন এর প্রোডাক্ট কেন রোগের ক্ষেত্রে কাজ করবে সেই জন্য আপনাদেরকে একটু ব্রিফ করি। সাধারণত যে কোনো ফুডের যে ফুড ভ্যালু বলে, যে একটা ফুড খাওয়ার পর আমার কতটুকু কাজ করবে, সেই ফুড ভ্যালুটার মূল জিনিসটা আসে তার পুষ্টিগুণ বা এটার ভিতর যতটুকু ভিটামিনস থাকে, নিউট্রিশনস থাকে তার উপরে। সেই ফুড ভ্যালুর ভিতর সারা বিশ্বে তুলনামূলক সারা বিশ্বে যতগুলো ফুডস আছে, ফুড সাপ্লিমেন্ট আছে, তার ভিতর গ্যানোডার্মা, যে ফুডটা আমরা মানে সবসময় যেটা নিয়ে আমরা কাজ করতেছি গ্যানোডার্মা, সেই গ্যানোডার্মার যে মেডিসিনাল ভ্যালু, মেডিসিনাল ভ্যালু বলতে তার ভিতর ঔষধি গুণাগুণ 94%। কতটুকু? 94%। এই যে 94% মেডিসিনাল ভ্যালু, যার কারণে গ্যানোডার্মা একটু দামি হার্বস এবং পাশাপাশি খুব রেয়ার হার্বস, এটা সব জায়গায় পাওয়া যায় না। এবং ডিএক্সএন মূলত যেটা নিয়ে কাজ করে সেটা হলো গ্যানোডার্মা, এই জন্য ডিএক্সএন কে বলা হয় নাম্বার 1 গ্যানোডার্মা কোম্পানি। সো এই জন্যই 94% মেডিসিনাল ভ্যালু নিয়ে কাজ করে বিধায় প্রায় 400-র উপরে বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে কাজ করে হলো গ্যানোডার্মা। আচ্ছা, আমরা আজকে প্রতিদিনের ক্লাসগুলো যদি আপনারা একটা প্রতি সপ্তাহে নেন তাহলে কি হবে, আপনাদের অনেক কিছু জানার সুযোগ আছে। সেল নিয়ে এর আগে আমি একটা ক্লাস নিয়েছিলাম এখানে, যে কিভাবে সেলের মানে সেলকে রিপেয়ারের কাজ করে আমাদের গ্যানোডার্মা। তো সেই সেলের ক্লাসটা যদি দেখেন তাহলে বুঝবেন যে কিভাবে গোড়া থেকে আমার যে কোনো রোগকে এই গ্যানোডার্মা বা আমাদের অন্যান্য প্রোডাক্টগুলো গোড়া থেকে নির্মূল করে। তো আজকে আমরা প্রথমে যেটা নিয়ে করব, আমরা আজকে ইংলিশে না করে আমরা বাংলায় করব। এক, মূত্রনালীর সমস্যা, মূত্রনালীর প্রদাহ বা লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ওকে, মূত্রনালীর প্রদাহ হলো আমাদের যে কিডনি দুইটা আছে, কয়টা কিডনি? দুইটা। তো কিডনি থেকে এরকম, এটা জাস্ট আমি এইভাবে বুঝাইলাম আর কি। এটা হলো আমার মূত্রনালী, তাই না? এই সম্পূর্ণটা একটা মূত্রনালী, এটা তো কিডনি, আপনারা তো চিনেন এটা, তাই না? কিডনি, মূত্রনালী, সম্পূর্ণটা মিলেই মূত্রনালী। এটা মূত্রথলি, প্রোস্টেট, মূত্রথলি। আর এটা আমাদের জননাঙ্গ, পুরুষাঙ্গ, পাশাপাশি মূত্র যেদিক দিয়ে আমাদের প্রস্রাবটা বের হয় সেটা। এখন মূত্রনালীর প্রদাহটা কি? মূত্রনালীর প্রদাহটা হলো আমার এই সাইডের এই সেগমেন্টের যে কোনো ধরনের ইনফেকশন, যে কোনো ধরনের সমস্যাকে বলে মূত্রনালীর প্রদাহ। মানে এই জায়গার ভিতর যা হবে, এটা কিডনি সম্পর্কিত প্রবলেম হতে পারে, এটা মূত্রনালী সম্পর্কিত হতে পারে, ওই যে স্টোন হতে পারে, এখানে পাথর জমে না, স্টোনোসিস হতে পারে, এটাকে বলে প্রোস্টেট, আমরা বলি মূত্রথলি। এখানে এটা এনলার্জমেন্ট হয়, মানে প্রোস্টেট বড় হয়ে যায়। এই জায়গার ভিতরে যে জননাঙ্গ আছে এটার ভিতরে 10-15 রকমের রোগ হয়, তাই না? তাইলে এখানে যে মূত্রনালীর প্রদাহটা হয়, এই মূত্রনালীর প্রদাহটা কোত্থেকে হয়? মানে আমরা কিছু জিনিস দেখি, যেমন পরিবেশগত দিক থেকে হতে পারে, ভাইরাস ব্যাকটেরিয়া এগুলোর ভিতর ঢুকতে পারে, প্রস্রাবের রাস্তায় ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকতে পারে। তো আমরা যদি প্রস্রাবের রাস্তায় ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকে তাহলে এখানে ইনফেকশন হতে পারে। তারপর স্বাস্থ্যগত ঝুঁকি যেটা মানে দৈহিকভাবে যেটা হয় সেটা হলো আমার এখানে কিছু কোলেস্টেরল জমতে পারে মূত্রনালীতে। কোলেস্টেরল জমলে ইউরিন সেক্রেশনের সমস্যা হবে, মানে প্রস্রাবটা নিচে নামতে সমস্যা হবে। স্টোন থাকতে পারে, ছোট ছোট পাথর হয় না, প্ল্যাক বলে, এই পাথরগুলো যখন জমে তখন আমার প্রস্রাব নিচে নামতে সমস্যা হয়। একই সাথে কিছু নার্ভের ডিসঅর্ডার আছে, ধরেন আমাদের এই যে স্ক্রুটাম, যে জুতার টেস্টিস আছে, এই টেস্টিস গুলো থেকে যে নালীগুলো বের হয়, সেই নালীতে অনেক সময় আপনার কাজ করা বন্ধ করে দেয়, ঠিক আছে? ফ্যাট জমে, ফ্যাট কাজ করা বন্ধ করে দেয়, আরো হরমোনাল ডিসঅর্ডার হয়। তো আমাদের কিছু কমন রোগ আমরা যেগুলা দেখি, কমন রোগগুলো কি? প্রস্রাবের মানে করার পরে মনে হয় যে প্রস্রাব আরো কিছু থেকে গেছে, 2-1 ফোঁটা কাপড়ে পড়েও যায়, প্রস্রাব করে আসছে 2-1 ফোঁটা কাপড়ে পড়ে যায়,
ইউরিন ইনকম্প্যাটেন্সি মানে আমার প্রস্রাব সম্পূর্ণ হয় না, আমার প্রস্রাবটা মাঝে মাঝে মনে হয় যে 2-1 ফোঁটা থেকে গেছে। এই প্রবলেমগুলো যখন হয় এবং ডানে বায়ে এগুলো ব্যথা করা শুরু করে, তখন আপনি বুঝবেন যে আপনার কিডনির এই মূত্রনালীতে কোনো একটা প্রবলেম হচ্ছে। বাট নর্মালি যে ইউরিন কম্পিটেন্সিটা চলে হয়, আমি প্রস্রাব ধরে রাখতে পারি না, পড়ে যায়, এগুলো সব কিন্তু ব্রেন থেকে হচ্ছে। তাহলে সেল ড্যামেজ থেকে হচ্ছে, আই মিন আমার এখানে ঠিক মতো কাজ করতে পারতেছে না, ব্রেনের ডিসঅর্ডার থেকে হচ্ছে। পাশাপাশি আপনি এই জায়গার ভিতরে আরো কিছু যৌন রূপ দেখতে পারবেন, যেমন মানে সাইকোলজিক্যাল ইরেকটাইল ডিসফাংশন, যেটাকে বাংলায় আমরা বলবো মানসিকভাবে আপনার লিঙ্গে উত্থানের সমস্যা, মানে লিঙ্গটা উত্থান নিয়ে প্রবলেম হয়। তাহলে এটা সাইকোলজিক্যাল, এটা ব্রেন থেকে হচ্ছে। মানে আমি ধরে রাখতে পারতেছি না, আমি আমার পার্টনারকে শান্ত করতে পারতেছি না, মোর দেন এক্সাইটেড হয়ে যাচ্ছি, আমি যতটুকু এক্সাইটেশন ধরে রাখার দরকার সে এক্সাইটেশন ধরে রাখতে পারতেছি না। আমি বুঝাইতে পারতেছি তো? চেষ্টা করতেছি ইংলিশে না বলে সব বাংলায় বোঝানোর জন্য। তাহলে এই লিঙ্গ উত্থানের যে সমস্যাটা, যে অনেকের পেনিসটা দাঁড়াচ্ছে না, এই না দাঁড়ানোর একটা কারণ হলো তার এক্সাইটেশন ধরে না রাখাটা। এই ক্যাপাবিলিটিটার জন্য যে সমস্যাটা হয় সেটাকে বলে সাইকোলজিক্যাল ইরেকটাইল ডিসফাংশন। তো এগুলো কোত্থেকে হয়? এগুলো সবগুলোই আসলে ব্রেন থেকে হয়, যে আমার ব্রেনের সাথে কানেকশনটা কমে গেছে। আমার এখন আমি খুব উত্তেজিত, আমি একটা মেয়েকে দেখে খুব এক্সাইটেড, বাট আমার লিঙ্গ উত্থান হচ্ছে না, এরকম ঘটনাও কিন্তু ঘটে। তাহলে এই ধরনের সমস্যাগুলোকে যদি আপনি দূর করতে চান, আপনাকে অবশ্যই প্রত্যেকটা ডিজিজ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করতে হবে, ডাক্তার দেখাইতে হবে, তাই না? চিকিৎসা নিতে হবে, আপনাকে চিকিৎসা নেওয়াটাই হলো মূল জরুরি। কিন্তু প্রি প্রবলেমেটিক সিচুয়েশন মানে হলো এই প্রবলেমগুলো এখন দেখা দিচ্ছে, এই মুহূর্তে দেখা দিচ্ছে, আমি নতুন নতুন করে দেখতে পাচ্ছি, আমার 2-1 জন বলতেছে, আমি কাউকে শেয়ার করতে পারতেছি না, আমি 2-একটা বন্ধুকে বলছি, নাহলে নিজের মনে মনে রাখছি। তখন আমি কি করব? এই প্রি প্রবলেমেটিক সিচুয়েশনের সময় আমাদের ডিএক্সএন-এ আসেন, ডিএক্সএন-এর প্রোডাক্ট নেন, গ্যারান্টেড 3 মাস থেকে 6 মাস আপনি প্রোডাক্টগুলো ইউজ করেন, ইনশাল্লাহ এই ধরনের প্রি সলিউশন আপনি পেয়ে গেছেন। আপনার কারো কাছে যে কথা বলার দরকার নেই, শুধু প্রি সলিউশনের জন্য আপনি এই প্রোডাক্টগুলো ব্যবহার করেন। আসেন কোন কোন প্রোডাক্ট। ফার্স্ট, প্রথম যেটা ব্যবহার করবেন সেটা হলো লায়ন্স ম্যান, যার মূল কাজটাই হলো আপনার যে নার্ভ, যেখান থেকে আপনার সবকিছুকে কন্ট্রোল করে, সেই নার্ভের যে মানে মনোযোগ ধরে রাখার যে ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে দিনে দিনে। এটা আমাদের এমনিতেই হচ্ছে, পারিপার্শ্বিক কারণে হচ্ছে, আমরা মোবাইলে টিকটক দেখি, রিলস দেখি, আমাদের মনোযোগ ধরে রাখার ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। সেই মনোযোগ ধরে রাখার বৃদ্ধিতে কাজ করবে লায়ন্স ম্যান, যার মূল কাজটাই হবে আমাদের এই ব্রেইনটাকে ঠিক রেখে আমাদের এই যৌন সমস্যাগুলোকে, যেগুলো ব্রেন ডিসঅর্ডার সাইকোলজিক্যালি হয়, মানসিকভাবে হয়, সেগুলোকে ঠিক করাই হবে লায়ন্স ম্যানের কাজ। সো ফার্স্ট আমরা এটার সাথে ব্যবহার করব লায়ন্স ম্যানের সাথে ব্যবহার করব ঋষি মাশরুমের মূল কাজটা নিয়ে আমি আলোচনা করছিলাম একদিন। ঋষি মাশরুমের কাজই হলো ড্যামেজ সেলকে ঠিক করা। সারা বডিটা তৈরি হয়েছে সেল দিয়ে, ছোট ছোট সেল দিয়ে। এই কোষগুলো যখন ড্যামেজ হয়, এই কোষগুলোকে রিপেয়ার করাই হলো আমার ঋষি মাশরুমের কাজ। আপনি যে কোনো ধরনের রোগের ক্ষেত্রে আপনি বুঝতেছেন না আপনার কি সমস্যা, আপনি 3 মাস ঋষি মাশরুম ব্যবহার করেন। আচ্ছা, তাহলে এখানে আছে আমাদের, এটা হলো আমাদের লায়ন্স ম্যান, ঠিক আছে? দেখেন ছোট্ট একটা প্রোডাক্ট, কিন্তু এই ছোট্ট এই পাউডার গুলোর অসাধারণ কাজ। আমরা এগুলোর কার্যক্ষমতা নিয়ে আলাদা করে একটা ক্লাস নেওয়া সম্ভব, তারপর আমি বলবো। হ্যাঁ, এই যে লায়ন্স ম্যানের মূল কাজটা হলো আমার স্নায়বিক সমস্যাকে দূর করা। আমার ব্রেন থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে কোনো ধরনের প্রবলেম, ডায়াবেটিসের ফুড ইনফেকশন হয়, ডায়াবেটিসের একটা স্নায়বিক সমস্যা কি জানেন? সিগন্যাল ট্রান্সফারিং। আমার ডায়াবেটিস যাদের হয় তাদের সুইয়ের মতো শুলায়, এটা কোত্থেকে সুই দিয়ে গুঁতা দিচ্ছে এটা বুঝতেছে না, এটাকে বলে ব্রেন সিগন্যালের সমস্যা, ডায়াবেটিক নিউরোপ্যাথি ডিসঅর্ডার বলে। এই ডায়াবেটিক নিউরোপ্যাথি ডিসঅর্ডারে লায়ন্স ম্যান কাজ করে। এই ধরনের ব্রেনগত মানে মানসিক যত সমস্যা, অ্যালজাইমার আছে, আমি ভুলে যাচ্ছি, আজকে 30 বছর বয়সে এটা হয় না, কিন্তু 40-45 বছরের বয়স যাদের আছে অনেক কিছু ভুলে যায়, মানে মনে রাখতে পারে না। এই ভুলে যাওয়ার রোগটাকে বলে অ্যালজাইমার প্রতিরোধে আপনার লায়ন্স ম্যানের কাজ আছে। আমার যে মা, যিনি দিনে দিনে বয়স হচ্ছে, বলে যে বাবারে আমি তো মাঝে মাঝে অনেক কিছু ভুলে যাই, ওনাকে আপনি লায়ন্স ম্যান থেরাপি দেন 5 থেকে 6 মাস, দেখবেন ইনশাল্লাহ ওনার সেই ভুলে যাওয়ার জিনিসটা কমে আসবে। ঘুম হয় না, রাতে গা জ্বালা পোড়া করে, ঘুম হয় না, মাথা গরম হয়ে থাকে,
আপনার তাদের জন্য লায়ন্স ম্যান সাজেস্ট করে। তাহলে সিলেক্টিভ লায়ন্স ম্যানের কাজই হলো ব্রেইনের যে যতটুকু সমস্যা আছে সেগুলোকে সলভ করা, এবং লায়ন্স ম্যান নিয়ে আরেকটা ক্লাস নিব শুধু গ্যাস্ট্রাইটিসের প্রবলেম কিভাবে সলভ করে। এটা আমাদের যে ইন্টেস্টাইনাল গ্যাস্ট্রিকের সমস্যাগুলো হয়, অ্যাসিডিটি বাড়ায়, সেগুলোকে নিউট্রালাইজ করে লায়ন্স ম্যান। সো এই লায়ন্স ম্যান নিয়ে ইনশাল্লাহ ভবিষ্যতে আরো কথা বলবো। তো মূত্রনালীর প্রদাহ সম্বন্ধে যেহেতু আসছি, লায়ন্স ম্যান দিবেন, সাথে ঋষি মাশরুম দিবেন সেল রিপেয়ারের জন্য। এই যে এটা হলো ঋষি মাশরুম আমাদের, দেখছেন ডিএক্সএন ঋষি মাশরুম। এটা কিন্তু একটু ঋষি মাশরুম চিনার একটাই উপায়, ঋষি মাশরুম দেখতে কিডনি শেপ, দেখেন এটা কিডনির মতো দেখতে, এবং এটা একটু লাল লাল রেড কালার, ওকে। আর যেটা হলো লায়ন্স ম্যান এটা কিন্তু সাদা, দেখছেন এটাও মাশরুম এটাও মাশরুম, কিন্তু দুইটার কালার দুই রকম, ঠিক আছে, ওকে। মরিঞ্জি দিবেন। মরিঞ্জি কি কাজ করে, এবার আসেন মরিঞ্জির কাজটা বোঝাই। মরিঞ্জির কাজটা হলো যে নালীগুলা দেখছেন না, এই নালীগুলার মধ্যে যদি কোনো ধরনের কিছু জমে থাকে যেটার কারণে আপনার প্রস্রাবের ইনকম্পিটেন্সি তৈরি হচ্ছে, সেই জিনিসটাকে পরিষ্কার করাই হলো মরিঞ্জির কাজ। এই মরিঞ্জির কাজটাই হলো আপনার এই নালীগুলোকে রিপেয়ার করা, মূত্র নালী বলেন এবং ব্লাড ভেসেল, ব্লাডের যে নালী সেগুলোকেও রিপেয়ার করা, ফ্লেক্সিবল করা হলো এই মরিঞ্জির কাজ। তাহলে এটা বুঝছেন লায়ন্স ম্যান, ঋষি মাশরুম, মরিঞ্জি, আমরা এই তিনটা দিব। সাথে আমরা যে কোনো ধরনের প্রোটিন আমার শরীরের মাংসপেশি মাসেল এগুলোকে ঠিক করে, সেটার জন্য আপনি সবসময় যেটা আমাদের ব্যবহার করেন সেটা হলো স্পিরুলিনা। স্পিরুলিনা স্পিরুলিনা যখন আপনি ব্যবহার করবেন এনি কাইন্ডস অফ পেশেন্ট, যে কোনো ধরনের রোগী, শুধুমাত্র হাইপার ব্লিডিং ছাড়া, মানে যাদের প্রচুর ব্লিডিং হয়, মানে মহিলাদের অনেক সময় ব্লিডিং এর সমস্যা থাকে, তারপর আরেকটা হলো গাউট আর্থাইটিস, যে বাতে হাত টাত ফুলে যায়, জয়েন্ট ফুলে যায়, এই কয়েকটা রুগী ছাড়া এই দুইটা রুগী খেয়াল রাখবেন, যাদের ব্লিডিং হয় প্রচুর এবং যাদের হাত পা ফুলে যায় বাতের, তাদেরকে আপনি স্পিরুলিনা দিতে পারবেন না, ঠিক আছে। আর এছাড়া একেবারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাইকে আপনি স্পিরুলিনা দিতে পারবেন, গর্ভবতী মায়েদেরকে দিতে পারবেন। তারপর যে মহিলাদের মিনস্ট্রেশনের সময় মাসিক কম হয়, আই মিন একদিন হয় এরপর আর হয় না, তলপেট প্রচন্ড ব্যথা করে, এটা মহিলাদের একটা সমস্যা, তাদেরকে আপনি কিন্তু স্পিরুলিনা সাজেস্ট করবেন। যে মহিলারা রক্ত শূন্যতায় ভোগে, শুকিয়ে গেছে রক্ত শূন্যতা, তার শরীরটা একটু সাদা ফ্যাস ফ্যাস হয়ে গেছে, স্যাঁত হয়ে গেছে, তাদের জন্য স্পিরুলিনা। স্পিরুলিনার আয়রন ডিফিসিয়েন্সি বাড়ানোর, আয়রন ডিফিসিয়েন্সিটাকে কমায় দেওয়ার ক্ষমতা 229%, এটা খেয়াল রাখবেন। সো যাদের রক্ত শূন্যতা তাদের এক নাম্বার ওষুধ স্পিরুলিনা। আর আমি আপনাদেরকে ওই যে এটাই বলছি, অপোজিট কজ অফ ডিসঅর্ডার, যে পুষ্টি বেশি ভিটামিন বেশি দেখেই তার আর্থাইটিস হয়ে গেছে। আর্থাইটিস হয় হলো যার একটু ইউরিক অ্যাসিড বেড়ে যায়, মানে ওই যে ভিটামিন বেশি খেয়েছে, তার হাত পা ফুলে গেছে, তাদেরকে আপনি স্পিরুলিনা দিতে পারবেন না, কারণ এটা হাই পটেন্সি ভিটামিন, সুপার ফুড বলে এটাকে। এরপর আপনি দিতে পারবেন না যাদের হেভি ব্লিডিং, তার তো এমনি ব্লাড সব বাড়িতেছে, তখন আরো ব্লাড দিলে তার ব্লাড মানে ব্লাডটাকে জমাট বাঁধতে সহযোগিতা করবে না তখন, কারণ তখন ব্লাডের ফ্লো বেশি থাকবে, তাই জমাট বাঁধার জন্য সময় দিতে হবে। পরে যখন ব্লাড ক্লট হয়ে যাবে, তার রক্ত শূন্যতা দেখা দিলে তখন আপনি স্পিরুলিনা ইজিলি দিতে পারবেন। তাই এই দুইটা পেশেন্টকে স্পিরুলিনা দেওয়া যায় না, আর সবাইকে দেওয়া যায়, ঠিক আছে। স্পিরুলিনা সবাই খেতে পারবে। আমার ছোট বাচ্চাটা ভাত খেতে চায় না, তার শরীরটা একটু কমে গেছে, শুকিয়ে যাচ্ছে, তাকে স্পিরুলিনা দিবেন। আমার নিজের প্রবলেম হচ্ছে, আমার দুর্বল লাগতেছে, আমি ভাত খাওয়ার সময় পাই না, আপনি যখনই সময় পাবেন 2 চামচ স্পিরুলিনা খাইয়ে নেবেন। আমার ওয়াইফ বা আমার ফ্যামিলির ফ্রেন্ড সার্কেল, তাদের কারো একটা নিউট্রিশন ঘাটতি, স্পিরুলিনা দিবেন। মায়ের হাঁটুতে ব্যথা, উঠতে পারে না, উঠলে দাঁড়াইতে পারে না, নামাজ পড়তে সমস্যা, তাদেরকে স্পিরুলিনা দিবেন। আর ওই পেইনের জন্য একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, মরিঞ্জি। যখনই কোনো ধরনের ব্যথা, শরীরের ব্যথার ব্যাপার আসবে, তখনই মরিঞ্জি। তো যাই হোক, যে কথা আসছিলাম, মূত্রনালীর প্রদাহে এই প্রোডাক্টগুলো প্রি অর্ডার, যাদেরকে এই ধরনের সমস্যা হয়, প্রস্রাবের ইনকম্পিটেন্সি অথবা ইনফেকশন, প্রস্রাবে জ্বালা পোড়া, ফোটা ফোটা পানি পড়া, লিঙ্গ উত্থানের সমস্যা, এই ধরনের সমস্যা যাদের হচ্ছে, তাদেরকে এই 4টা প্রোডাক্ট ডিরেক্ট 3 মাসের জন্য আগে দিয়ে দেন, পরে বলেন যে ভালো লাগলে আরো 3 মাস খাও। আর যদি তার রোগ হয়ে যায়, ধরেন এটা একটা রোগ, তার কিডনির সমস্যা বাইরে, তাকে বলবেন যে তোমার ডাক্তারের কাছে যাও, আমার প্রোডাক্টও চলতে থাক, যেটা তোমার ভালো লাগে সেটাকে কন্টিনিউ করো। সে দেখবেন মেডিসিন ছেড়ে দিবে। কেন ছেড়ে দিবে জানেন? মেডিসিনের সাইড ইফেক্ট আছে, সে ওইটা ছেড়ে দিবে, এটা ছেড়ে দিয়ে এটা ধরবে। কেন? কারণ এইটাই তার ধীরে ধীরে কমাবে। আচ্ছা, তো আমরা এরপরের যে তত্ত্বটাতে যাব,
অনেকে মরিঞ্জি চিনেন না, এটা হলো আমাদের মরিঞ্জি। এটা হলো একটা জুস, ঠিক আছে? মরিঞ্জি একটা ফলের রস। আর এটা হলো স্পিরুলিনা, এটা হলো ব্লু গ্রিন কালার, ঠিক আছে? এটা হলো স্পিরুলিনা। একটা কমন রোগ নিয়ে কথা বলি আজকে। আমাকে এক ভাইয়া বলছে যে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে, ডায়াবেটিস। ওকে, বাংলাদেশে কেন, মানে বাংলাদেশে যদি বলি তাহলে এখন প্রায় 70% হয়ে গেছে, তাই না? ডায়াবেটিসের আক্রমণ 70% হয়ে গেছে না? রোগী দেখলে ধরলে দেখবেন যে ডায়াবেটিসে আক্রান্ত। বয়স 30-35 পারলে বলে যে ভাই আমার সুগারের সমস্যা হচ্ছে। তাহলে ডায়াবেটিস মূলত কি আমরা আজকে একটু শুনি যে ডায়াবেটিসটা কি। আমরা জাস্ট বোঝার জন্য বলি, ডায়াবেটিস একটি হরমোনাল ডিসফাংশন, আবার এটা জিনগতভাবেও হয়। আই মিন বাপ দাদার ছিল, এরপরে আমার হচ্ছে, এরকম কিছু। আবার হরমোনাল ডিসফাংশন। ডায়াবেটিস মূলত ল্যাক অফ প্যানক্রিয়াটিক জুস। আর প্যানক্রিয়াটিক জুস কি, প্যানক্রিয়াস কি এটা আগে একটু বুঝি। প্যানক্রিয়াস আমাদের শরীরের এটা একটা অর্গান, বাংলায় বলি তাহলে ইজি হবে। এটাকে বলে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসটা দেখতে ঠিক এরকম। এটা আমাদের বডির পিছনের অংশে থাকে, এদিক দিয়ে এইভাবে থাকে। এইগুলো অনেকগুলো নালী আছে এগুলোর ভিতরে, প্যানক্রিয়াসের ভিতরে অনেকগুলো নালী থাকে। তো এই নালীর মধ্যে দুইটা নালী রক্তের ভিতরে আলফা বিটা নামে দুইটা সেল দেয়। আলফা বিটা যে জুস বা এনজাইম দেয়, সেই এনজাইমের নাম লিখলাম বাংলায়, তাহলে আপনারা সবাই চিনবেন। বলেন তো এটা কি লিখছি? ইনসুলিন। তাহলে প্যানক্রিয়াস আমাদেরকে কি দেয়? ইনসুলিন উৎপাদন করে দেয়, ইনসুলিন উৎপাদন সহযোগিতা করে। রক্তের ভিতর, ব্লাডের ভিতরে ছোট 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 কণিকা যখন চলতে থাকে, সেই কণিকাগুলোর ভিতর যখন সুগার বেড়ে যায়, সুগার মতলব কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট যখন বেড়ে যায় তখন আমার শরীরের ইনসুলিন কার্বোহাইড্রেটকে অ্যাটাক করে নর্মাল করে দেয়। কার্বোহাইড্রেটের পরিমাণ যদি 8-এর বেশি হয়, সাধারণভাবে হিসাব রাখবেন 8-এর বেশি হয়, তাহলে আমার শরীরে কি হলো? ডায়াবেটিস। আর যদি 8-এর নিচে থাকে, 7 to 3 এই মাপের ভিতরে থাকে, তাইলে আমার শরীর ঠিক আছে। শরীর ঠিক আছে না? এই নর্মাল বিষয় তো আমরা জানি। তাহলে মূল জিনিসটা কি দরকার আমার শরীরে? ইনসুলিন প্রবাহ। এই ইনসুলিন প্রবাহ যদি ঠিক থাকে আমার শরীর সুস্থ, ইনসুলিন প্রবাহ ঠিক নাই আমার শরীর অসুস্থ। তো ইনসুলিন উৎপাদন করতেছে কে? প্যানক্রিয়াস। তাহলে মূলত ঠিক রাখতে হবে কাকে? প্যানক্রিয়াসকে। প্যানক্রিয়াস যতদিন ঠিক থাকবে আমার শরীরে ততদিন ইনসুলিন কাজ করবে। একটা জিনিস আমি আপনাকে বলি, আমার বয়স, ঠিক আমার বয়সের সেম পেশেন্ট ডায়াবেটিসে আক্রান্ত। এখন যে ডায়াবেটিসে আক্রান্ত ওনার সাথে আমার ডিফারেন্স কি থাকবে জানেন? আমি 10 কেজি মিষ্টি খেতে পারবো। ধরেন সারাদিনে ওই দিন আমি ভাত খাই নাই, আমি 10 কেজি খাই ফেলছি, তো আমার সুগারের রেট চলে গেছে 20-এ। যাবে না? স্বাভাবিকভাবে আমার 10 কেজি মিষ্টি খাই ফেলছি, আমি একটা দত্ত, তাহলে 20 কেজি হয়ে সুগার রেট চলে গেছে 20। আর আমার যে বন্ধু ডায়াবেটিসে আক্রান্ত, সে করলো কি 3-4টা মিষ্টি খেয়েছে আমার সাথে সারাদিন থেকে, তারটা হয়ে গেছে 13 বা 14 এরকম হয়ে যাবে। সে ডায়াবেটিস আক্রান্ত, তো এই জন্য পার্থক্যটা কোথায়? আমারটা বেশ হয়েছে, কিন্তু আমি 2 দিন যখন প্রস্রাব করছি, পায়খানা করছি, আমার এটা আবার নিচে চলে আসছে, আমার এটা 3-এ চলে আসছে। আর আমার ওই বন্ধু 3টা মিষ্টি খায় তার 13-14 হয়েছে, এবং কন্টিনিউ পুরো 2-3 দিন 4 দিন ওর এই 13 থেকে 15 হয়ে গেছে। এর পার্থক্যটা কি জানেন? পার্থক্য হলো আমার শরীরে ইনসুলিন কাজ করছে, ওর শরীরে করে নাই। আমার শরীরে ডায়াবেটিস নাই, ওর শরীরে ডায়াবেটিস আছে। এখন এই জিনিসটা হচ্ছে কেন? যে তার শরীরে ইনসুলিন উৎপাদন হয় না এবং এটা কনস্ট্যান্ট এক মাত্রায় রয়ে গেছে, প্রস্রাব পায়খানার সাথে যাচ্ছে না। এর একটা মাত্র কারণ হলো তার সেলগুলো ড্যামেজ হয়ে গেছে, তার যে পরিষ্কার করার ক্ষমতা সেটাও তার চলে গেছে। এবং ডায়াবেটিসের এই কারণে প্রথম যে রোগ হয় সেটাকে বহুমূত্র রোগ বলে, কারণ বারবার প্রস্রাব ফোটায় ফোটায় পড়তেই থাকবে, বা প্রস্রাব করলে একটু পর পর প্রস্রাবে চাপ ধরে। মানে কি, আপনার শরীর থেকে বিরামহীন কিডনি ডিজিজ সবকিছু মানে এমন ভাবে যাচ্ছে আপনার শরীর ভেঙে যাবে। ডায়াবেটিস যার হবে তার ফেস দেখলে বুঝবেন তার ডায়াবেটিস হয়ে গেছে, তার হাত দেখলে বুঝবেন ডায়াবেটিস হয়ে গেছে। কারণ কি? মেইন কারণ হলো ডায়াবেটিক সেল ড্যামেজ।
কথাটা বুঝাইতে পারছি? তার যে শরীরের কোষ যেগুলো দিয়ে সে গঠিত, সেই কোষগুলো তার দিনে দিনে ক্ষয়ে যায়, এগুলো দিনে দিনে শেষ হয়ে যায়। তার কোষ, আমি ওই যে একটা সেলের ক্লাসের সময় বলছিলাম যে কোষ যখন 5টা জিনিস চাই কোষে বাঁচায় রাখতে, সে 5টা জিনিস কি? কার্বোহাইড্রেট, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাট, ওয়াটার, সল্ট, বলছিলাম না? এই 5টা উপাদান, যে কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিনস, এগুলো, এই সল্ট, ওয়াটার, এই 5টা উপাদান যখন আমার শরীরে থাকবে তখন আমার সেল ঠিক থাকবে। কিন্তু যখন আমার ডায়াবেটিস হয়ে যাবে ওই 5টাই নষ্ট হতে থাকবে। তখন কি হবে? আমার ওই সেলটা ড্যামেজ হতে থাকবে, এটা চারপাশে দিয়ে এরকম ফেটে যাবে এবং আস্তে আস্তে আমার সেলের ভিতরের কোষগুলো, সেলের ভিতরে যে মাইটোকন্ড্রিয়া আছে, নিউক্লিয়াস আছে, সেগুলো শক্তি উৎপাদন করতে পারবে না। এই যে শক্তি উৎপাদন করতে পারবে না, তখন আমার সেলগুলো ড্যামেজ হবে, ধীরে ধীরে আমার একটা ভগ্নদশা থাকবে। আমি দেখতেছি যে আমার ডায়াবেটিস কন্ট্রোল 10-এ চলে আসছে, 9-এ চলে আসছে, 8-এ চলে আসছে, কিন্তু আমার শরীর ঠিক নাই, আমার শরীরটা শুকায় যাচ্ছে, কারণ আমি প্রচুর পরিমাণ মেডিসিন খাওয়ার ফলে আমার ধীরে ধীরে সেল ড্যামেজ হচ্ছে। আমার গুড কোলেস্টেরল কমে যাচ্ছে, ব্যাড কোলেস্টেরল, গুড কোলেস্টেরল, 2 রকম কোলেস্টেরল আছে না, সেটার মধ্যে গুড কোলেস্টেরল আমার কমে যাচ্ছে। কেন? আমি প্রচুর পরিমাণ মেডিসিন ইনহিবিট করার কারণে। তাহলে আমি বুঝাতে পারছি যে ডায়াবেটিস যারা ক্রনিক, তারা তো রোগী, সবসময় ওষুধ খাইতে হচ্ছে, ইনসুলিন নিতে হচ্ছে, কিন্তু ওষুধ খাওয়ার পরেও তাদের যে সমস্যাটা হচ্ছে সেটা হলো শরীর ভেঙে যাওয়া। আমার শরীর ভেঙে যাচ্ছে, আমার চুল নষ্ট হয়ে যাচ্ছে, আমার ধীরে ধীরে স্কিন গুলো রাপচারিং হচ্ছে, চামড়াগুলো আগের মতো থাকে না, ত্বকে ভাঁজ পড়ে। তো আমরা এখন চেষ্টা করব এই জিনিসটাকে সলিউশন করতে হলে আমাদেরকে আগে কি উপায় ব্যবহার করতে হবে। প্রথম যে উপায়টা ব্যবহার করতে হবে সেটা হলো আমাকে সেলকে রিপেয়ার করতে হবে। মানে ভাই, মরা সেল তো মরে গেছে, নতুন সেল যদি উৎপাদন হয় তাহলে তো কোনো সমস্যাই নেই। কিন্তু যদি আরেকটা জিনিস করা যায় সেটা হলো সেল রিপেয়ার। সেটা হলো ওই যে ভেঙে যাওয়া সেলগুলো, যেগুলোর এই যে এগুলো একটু ভেঙে গেছে, নিউক্লিয়াসটা ধীরে ধীরে শক্তি হারায় ফেলছে, মাইটোকন্ড্রিয়াটা দুর্বল হয়ে গেছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের আগে যদি রিপেয়ার করার মতো ক্ষমতা আমাদের থাকে, তাইলে একমাত্র আমার শরীরটা আবার উজ্জ্বল হয়ে উঠবে। পাশাপাশি ওই যে প্যানক্রিয়াসটা অ্যাক্সিলেন যেমন আছে, এটা শক্তি চলে গেছে না, এইটা শক্তি ফিরে পাওয়াটাই বা রিপেয়ার করাটাই তো হলো আমাদের মূল লক্ষ্য। যেটাকে আমরা রিপেয়ার করতে পারলে তো একসময় ইনসুলিন উৎপাদন হওয়া শুরু হবে, তাহলে আমার শরীর আস্তে আস্তে রিপেয়ার হবে। এই রিপেয়ারটা কে করবে? একটা মাশরুম আছে, নাম হলো গ্যানোডার্মা, আমরা জানি না এটার নাম? এই গ্যানোডার্মার অ্যামাইনো অ্যাসিড নামে একটা পাওয়ার আছে, উপাদান, যেটা গ্যানোডার্মার ভিতরে আছে। পলিস্যাকারাইড নামে একটা উপাদান আছে। এই অ্যামাইনো অ্যাসিড রিপেয়ার করে সেলকে, এই পলিস্যাকারাইড রিপেয়ার করে মাইটোকন্ড্রিয়ার মতো পাওয়ার হচ্ছে। আরেকটা জিনিস আছে, কি জানি না, ভুলে গেছি, মনে পড়ছে মুসলিম ভাই, যেটা টক্সিক, মানে এই শরীরের ভিতরে যখন অর্গানিয়াম জার্মানিয়াম আছে একটা, অর্গানিয়াম জার্মানিয়াম তো আছে, কিন্তু এটার নামটা এক্স্যাক্টলি কি জানি, আপনি আমার কাগজটা একটু দেন তো। আমার ট্রাইপোনয়েড আমার কাগজটা একটু বাইর করে রাখেন, তাহলে আমি ওইখান থেকে একদম এক্স্যাক্টলি। এই ট্রাইপোনয়েডের কাজ হলো যে বিষের কারণে, যে বিষক্রিয়া আমার শরীরে ঢুকতেছে প্রতিদিন আমার শরীরে যে পরিমাণ জীবাণু ঢুকতেছে, সেই জীবাণুগুলো আমার সেলকে ড্যামেজ করতেছে, সেইগুলোকে ডিটক্সিফাই করাই হলো এই ট্রাইপোনয়েডের কাজ। এই ডিটক্সিফিকেশনের কাজটাই গ্যানোডার্মা করে এবং সেলটাকে রিপেয়ার করে পুনরুদ্ধার করে। এইভাবে সেলটাকে রিপেয়ার করে, যেই সেলটা ড্যামেজ হচ্ছে সেই সেলটাকে রিপেয়ার করে, এবং ধীরে ধীরে আপনার শরীরের ভিতরে যে সেলের অ্যাক্টিভিটি সেগুলো সেগুলো বাড়ায়া দেয়। তখন আপনার ধীরে ধীরে কি হবে, ওই যে গায়ের সেল যত রিপেয়ার হবে আপনার প্যানক্রিয়াস তত ঠিক হবে, আর প্যানক্রিয়াস যত ঠিক হবে তত এটা ধীরে ধীরে শক্তিশালী হবে এবং ইনসুলিন উৎপাদন করবে। এটার নাম হলো টার্পোনয়েড, TERPONOID, টার্পোনয়েড। এবং গ্লাইকোপ্রোটিন, এই গ্লাইকোপ্রোটিনের কাজ হলো আমার এই সেলটা তো রিপেয়ার হলো, অ্যামাইনো অ্যাসিডের কারণে রিপেয়ার হয়েছে,
পলিস্যাকারাইডের কারণে সেলগুলোর প্রত্যেকটা অর্গান শক্তি পাইছে, টার্পোনোইডের কারণে অ্যান্টিটক্সিক হয়েছে, মানে বিষক্রিয়া বন্ধ হয়েছে। আর গ্লাইকোপ্রোটিন করে কি, আমার এই জিনিসটা রাইসোসোম, রাইবোসোম, লাইসোসোম এরকম নামে অনেকগুলো উপাদান আছে, সেই উপাদানগুলো বৃদ্ধির মাধ্যমে একটা পরিপূর্ণ সেলকে রিপেয়ার করে, স্বাস্থ্যসম্মত করে। এইটাই কাজ হলো গ্যানোডার্মার। আমরা গ্যানোডার্মাটা বুঝতে পারছি যেটা কোথা থেকে কাজ করে। একটু দেখেন আবার। একটু কনফিউশন থাকতে পারে আপনাদের, কারো কনফিউশন থাকলে বলে। এটা হলো সেল তো বুঝছেন, আপনাদেরকে বলি আমরা যে জিনিস দিয়ে আমরা গঠন হয়েছি, কোষ আশা করি বুঝতে পারেন। সেই কোষগুলা যে সকল অর্গান নিয়ে গঠিত, সেই অর্গানগুলো ড্যামেজ হলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের বিভিন্ন ধরনের অসুস্থতা, ডায়াবেটিসের কারণে এটা সবচেয়ে বেশি হয়। মানুষ ধীরে ধীরে শুকিয়ে যায়, ওয়েট কমে যায়, এবং এক সময় খসখসে তার চেহারা টেহারা সবকিছু চেঞ্জ হয়ে যায়। এই গ্যানোডার্মা করে কি, সেই সেলটাকে রিপেয়ার করে, ড্যামেজ হওয়া মানুষটাকে ধীরে 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 সেল রিপেয়ারের মাধ্যমে উজ্জ্বল করে তোলে। আপনার সেলটাকে শক্তিশালী করে, ভেঙে যাওয়া দুর্বল সেলগুলোকে রিপেয়ার করে, এবং এটা করতে একটু সময়ও লাগে। কিরকম সময়? 3 থেকে 6 মাস। আপনি 3 থেকে 6 মাসে থেরাপিটা নিতে হবে, জ্ঞানোথেরাপি বলে এটাকে। এই 3 থেকে 6 মাসে জ্ঞানোথেরাপিটা নেন, আপনি দেখবেন যে ধীরে ধীরে আপনার সেলগুলো রিপেয়ার হচ্ছে, আপনার চেহারার উজ্জ্বলতা বাড়তেছে, চুল পড়ে গেছিল, চুলগুলো পড়া বন্ধ হয়েছে, আপনার চোখের মধ্যে গ্লুকোমা হয়েছে, ডায়াবেটিক গ্লুকোমা, যে ডায়াবেটিস বৃদ্ধির ফলে চোখে দূর থেকে দেখার দৃষ্টি কমে যায়, চোখগুলো ঘোলা ঘোলা হয়ে গেছে, সে ঘোলা ঘোলা ব্যাপারটা কমে যাবে। আপনি দেখবেন যে আপনার পুরো বডির ভিতরে ওই যে নার্ভের স্টিমুলেশন এর সমস্যা হচ্ছে, এই জায়গার ভিতরে কিরকম ছুঁয়ের মতো গায়ে লাগে, এই জায়গায় গরম লাগে, এরকম এটা ডায়াবেটিসের একটা নিউরোপ্যাথিক ডিসঅর্ডার। সেটাতেও আপনার গ্যানোডার্মা কাজ করবে। যদিও আমাদের কাছে তো লায়ন্সম্যান আছে, কি আছে? লায়ন্সম্যান। তাহলে আমরা ওই লায়ন্সম্যানের মাধ্যমে ওটা রিপেয়ার করতে পারি। তাইলে আমরা বুঝতে পারছি যে গ্যানোডার্মা দিয়ে আমরা কিভাবে কাজ করব। ডায়াবেটিস রোগী, সে আমার বোন হোক, ভাই হোক, আমার মা বাবা হোক, আমার আশেপাশের বন্ধু বান্ধব হোক, ডায়াবেটিস রোগী যে মেডিসিন নিচ্ছিল, তাকে কখনোই বলবেন না যে তুমি ওই মেডিসিন বন্ধ করে দাও, বলবেন না। ওকে বলবেন, ভাই তুমি তোমার যে মেডিসিন ডাক্তার যেভাবে দিচ্ছে তুমি সেভাবে চালু রাখো। শুধু আমাদের প্রোডাক্টটা 3 থেকে 4 মাস, 3 থেকে 6 মাস ব্যবহার করতে থাকে। যদি তোমার কাছে, তুমি এর ভিতর প্রতি সপ্তাহে, প্রতি মাসে তুমি তোমার একটা চার্ট তৈরি করবা যে আমার এগুলো কেমন উন্নত হচ্ছে। যখন তুমি দেখবা যে তোমার শরীর উজ্জ্বলতা বাড়তেছে, আগের ছবি তুলে রাখবা, আগের নিজের ভিডিও রাখবা, ফেসগুলোর ছবি তুলে রাখবা, বিভিন্ন সমস্যা দেখে রাখবা আগে। ওইগুলো দেখার পরে যখন তুমি 3 থেকে 6 মাসের ভিতর তুমি তোমার রেকর্ডগুলো চেক করবা, মান্থ হিসাবে প্রতি মাসে 2বার চেক করলা, তাহলে তুমি 6 মাসে 12 বার চেক করবা, তুমি দেখবা গ্রাজুয়ালি কমতেছে কিনা। ঠিক আছে? তোমার যে ফেসের এক্সপ্রেশন ছিল সেটা কমতেছে কিনা, চুল হেয়ার গুলা দেখবা, হেয়ার ফল দেখবা। আমার কথা হলো ভাই, ইটস চ্যালেঞ্জ, দিস ইজ গ্যানোডার্মা চ্যালেঞ্জ। Yes! ফর 3 to 6 মাস, 3 থেকে 6 মাস নিজে ব্যবহার করেন, নিজে ব্যবহারের পরে আপনি অন্যকে শেয়ার করেন। আমার কথা হলো গ্যানোডার্মা চ্যালেঞ্জটাকে আগে গ্রহণ করেন। যখন এই গ্যানোডার্মা চ্যালেঞ্জ আপনি করতে পারবেন, আপনি নিজে খাবেন, অন্যকে দিবেন, ব্যবহারের পর এটার একটা ভালো একটা উপকার আপনি পাবেন, মানুষকে শেয়ার করতে আপনার একটু গায়ে বাঁধবে না। এটা যত টাকার প্রোডাক্টই হোক, জিনিস যত দামি তার কার্যক্ষমতা তত বেশি, এটাই বুঝতে হবে। সো দিস ইজ গ্যানোডার্মা। এবং আমরা যেটা করবো সেটা হলো ইউএসবি, যে একটা কথা বলতাম, ইউজ, শেয়ার অ্যান্ড বিল্ড। আপনি আগে ইউজ করেন নিজে 3 থেকে 6 মাস, এটা আপনি ব্যবহার করেন, আপনার বন্ধুকে দেন, আপনার মাকে দেন, ভাইকে দেন, সে ব্যবহার করার পর যখন উপকার পাবে, পাশের মানুষটাকে এটা শেয়ার করেন এই তথ্যটা, যে ভাই আমি উপকার পাইছি, তুমি আরেকজনকে বলবা। দেন বিল্ড করেন একটা মার্কেট। আপনার ওই যে এখানে যে অনেক খরচ হয়ে যাচ্ছে 6 মাসের, সে 6 মাসের খরচ 6 গুণ বৃদ্ধি পেয়ে আপনার কাছে চলে আসবে। Yes! সো এখন আমরা দেখবো যে ডায়াবেটিসের জন্য কোন কোন প্রোডাক্টগুলো আমরা আমাদের ফ্যামিলির জন্য, নিজেদের জন্য আমরা ব্যবহার করতে পারি। গ্যানোডার্মা খাবার নিয়মাবলী বললে একটু সুবিধা। নিয়মটা একেবারে ইজি। গ্যানোডার্মা আমাদের সকলগুলো যে মাল্টি প্রোডাক্টস আছে, যেমন মনে করেন পেস্ট, তারপর কফি, সবগুলোতে গ্যানোডার্মা আছে, চা, সবগুলোতে আপনি এগুলো ইউজ করতেছেন, গ্যানোডার্মা যাচ্ছে আপনার ভিতরে। কফি আছে। যদি শুধুমাত্র ঋষি মাশরুম, যেটা আমাদের গ্যানোডার্মা পাউডার, এটা যদি ব্যবহার করেন নর্মাল থেরাপি অনুযায়ী 3 গ্রাম হবে চামচের অর্ধেক, মানে ছোট যে চামচটা দেয় এটার অর্ধেক। এই অর্ধেক গ্যানোডার্মা আপনি সকালবেলা কুসুম গরম পানিতে খালি পেটে খাবেন, মরিচি জুসের সাথে খাইতে পারেন, বা অন্যান্য সবগুলো একসাথে মিক্স করে খাবেন। এইভাবে আপনি 6 মাস খান, ঠিক আছে?
তাহলে 3 গ্রাম, বেশি না, একেবারে ছোট চামচের অর্ধেক, হ্যাঁ আধা চামচ, এভাবে শুরু করে। গ্যানোডার্মার প্রথম ইয়াটা এভাবে থাকবে। তো ডায়াবেটিসের জন্য যে প্রোডাক্টগুলো আমরা সাজেস্ট করি, মানে সপ্তাহে এসে হাফ চামচ, পরবর্তীতে 1 চামচ। একটু বাড়াবেন আস্তে আস্তে, ঠিক আছে, একটু একটু বাড়াবেন। কারণ শরীরের সাথে অ্যাডজাস্ট হবে, আস্তে আস্তে এটা রয়ে যাবে। তাহলে চুলকানি টুলকানি এগুলো থাকলে ওইভাবে ইয়ে করো। ডায়াবেটিক ফুড, ডায়াবেটিস ফুড সাপ্লিমেন্ট, আমাদের এগুলো কি ফুড সাপ্লিমেন্ট, আমাদের এগুলো কিন্তু কোনো মেডিসিন না। যে মেডিসিন নিচ্ছে তাকে মেডিসিনের পাশাপাশি এগুলো ব্যবহার করবে। যদি তার অটোমেটিক ডায়াবেটিস কমে যায়, সে মেডিসিন খাওয়া বন্ধ রাখতে পারবে, ঠিক আছে। যখন ফুড সাপ্লিমেন্টে তাকে কন্ট্রোল করবে তখন সে ফুড সাপ্লিমেন্ট খাবে। ফার্স্ট যেটা ব্যবহার করবে সেটা হলো গ্যানোডার্মা। আমাদের এটার নাম হলো ঋষিজ্ঞানো, না ঋষিজ্ঞানো, ঋষিজ্ঞানো। আর বাংলাদেশে রিশিলিয়া, ঋষিলিয়াম, ঋষিজ্ঞানো। আর বাংলাদেশে যেটা আছে জিএল আছে, যেটা লাগে দুইটা একসাথে, যার কারণে হচ্ছে রিশিলিয়া। বাংলাদেশ আমাদের হলো আরজি জিএল। আরজি জিএল বোঝেন? এটা বুঝাই দেয়। আরজি জিএল মানে হলো এটা 18 দিনে হয়, না 90 দিন, জিএল 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 18 দিনে, আর এটা 90 দিনে। মানে একটা হয় 90 দিন পর্যন্ত এটাকে বাড়তে দেওয়া হয়, তারপরে আরেকটা 18 দিন পর্যন্ত বাড়তে দেওয়া হয়। একই মাস্য, জাস্ট ঋষি মাস্য, দুইটা উপায়ে কালেক্ট করা হয়। এই দুইটাকে আলাদা আলাদা জায়গায় ব্যবহার করা হয়। তো ওই দুইটা মিলে এখানে ঋষিজ্ঞানো আছে। মানে আমাদের এই দেশের যেটা, এটার ভিতর দুটোই আছে। ক্লিয়ার করে দেব। বলে দেন, বলে দেন। এটা দিয়ে দেন, এটা দিয়ে দেন, তাহলে আমি আচ্ছা, এরপরে ঋষিজ্ঞানোর পরে আপনি ব্যবহার করতে দিবেন লায়ন্স ম্যান। এটা মাস্ট, হ্যাঁ, সেম প্রোডাক্টই আগে যে লেখছিল, সেম প্রোডাক্ট। লায়ন্স ম্যান, ওই যে মূত্রথলির প্রদাহের জন্য যেটা বললাম, সেই লায়ন্স ম্যান আপনি এখানে সাজেস্ট করবেন। 3 নাম্বার দিবেন স্পিরুলিনা। ছোট্ট করে বলে দিই স্পিরুলিনা কেন ব্যবহার করবেন। বলবেন যে আম্মু, আব্বু, ভাইয়া, বন্ধু, যেই ডায়াবেটিসে আক্রান্ত, ভাতটা কম করে খা, ভাত খায়ও না, ভাত যত কম খাওয়া যায়, ওকে। সাদা রুটি সেম সমস্যা, যত কম খাওয়া যায় ওইগুলো কমাই দিয়ে স্পিরুলিনা বাড়াও। স্পিরুলিনা কেন বাড়াবে? একটা মেইন যেটা ডায়াবেটিক রোগীর সমস্যা, তার শরীরের ভিতরে কার্বোহাইড্রেট বেড়ে গেলে তো প্রবলেম হয় নাকি? এই কার্বোহাইড্রেট, তার শরীরে কার্বোহাইড্রেট ঢুকলেই তার সুগার বেড়ে যাচ্ছে বলে। এই সুগারের আরেক নাম কি? কার্বোহাইড্রেট, মাথায় থাকতে হবে, হ্যাঁ, বাংলায় লিখে দিই কার্বোহাইড্রেট। এইটা বাড়লেই কিন্তু তার খবর আছে, এটাই তার মেইন সমস্যা। এই কার্বোহাইড্রেট গুগলে সার্চ দিবেন, কার্বোহাইড্রেট আছে এমন খাবারগুলো কোনগুলা, সবচেয়ে বেশি যেটা আছে এটার নাম হলো ভাত। আর ওটাই আমরা বেশি করি। মাথায় থাকবে। এরপর আছে চিনি, তো দুটোটাই তো আমরা বেশি খাই নাকি? ভাত, চিনি, তারপরে আছে ময়দা, আটাতেও আছে, এর মধ্যে লাল আটাটা ঠিক আছে, সাদা আটার ভিতরে বেশি আর কি। খাবো বিলটা দেয়। হ্যাঁ হ্যাঁ। তো এই যে এগুলার কারণে আমাদের শরীরের ফ্যাট, মানে ফ্যাট বৃদ্ধি পায়, তারপরে যে সুগার বৃদ্ধি পাচ্ছে, মানে কার্বোহাইড্রেট। তাহলে একটা ডায়াবেটিসের রোগী এগুলা কম খাওয়া উচিত না? একবার যত কম খাওয়া যায়। মনে করে সে ভাত খাইলো না, একেবারেই ভাত খেলো না, চিনি তো একেবারে বন্ধ করে দেয়, ময়দাও খেলো না, আটাও খেলো না, তাহলে খাবেটা কি? খাবে স্পিরুলিনা। কিচ্ছু লাগবে না, সবজি খাবে আর স্পিরুলিনা খাবে। সবজি, স্পিরুলিনা, 1 মুঠ ভাত। স্পিরুলিনা কিভাবে খাবে? 1 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ খাইতে পারে, 2 চামচ পরিমাণও খাইতে পারে, এটা তার শরীরের উপর নির্ভর করে, সে যতটুকু মন চায় খাবে। এটার ভিতরে কি থাকে জানেন? কার্বোহাইড্রেট কতটুকু? এই কার্বোহাইড্রেটের পরিমাণ মাত্র 24%। কতটুকু? 24%। আমার এই যখন ডায়াবেটিস হয় তখন সবচেয়ে বেশি প্রয়োজন শরীরে কোনটা জানেন? ওটা নাম হলো প্রোটিন। এটা কি করে? এই প্রোটিনের মূল কাজ হলো যে সেলকে রিপেয়ার করতে সহযোগিতা করে। প্রোটিনের মূল কাজ হলো আমার মাসেলগুলোকে সুন্দর রাখে, আমার শরীরটাকে ভালো রাখে, মানে পাতলা ডুকলা হয়ে যায় না আমি। সে প্রোটিন 64%। কত পার্সেন্ট? 64%। তাইলে যেখানে স্পিরুলিনার মধ্যে 64% প্রোটিন আছে, তাহলে আর বুঝবার বাকি আছে? ভাত কমায় দেন, স্পিরুলিনা বাড়ায় দেন, ঠিক আছে। সাথে মরিঞ্জি, মরিঞ্জি, এই মরিঞ্জিটা 6 চামচ। কয় চামচ? 6 স্পুন। চামচটা বল, আমরা 30 ml বলেন। হ্যাঁ, আচ্ছা, এমএল দিয়ে হিসাব করে দিই। 30 ml, 30 মিলি
দুইবার বা একবার যার যতটুকু মন চায় সে মরিঞ্জি খাইতে পারবে, ঠিক আছে? চাইলে মরিঞ্জি একবার তার খাইতে পারবে না। গায়ের ব্যথা বেদনা, মাংসপেশির যে ব্যথাগুলা, হাড়ের যে ব্যথাগুলা, এগুলো কমায় দিবে। ডায়াবেটিস পেশেন্টদের এটা হয়। শান্তিতে একটা ঘুম আনবে। ব্লাড প্রেশার থাকলে স্কিন ক্লিয়ার হয়ে হ্যাঁ। স্কিন লেসার ব্লাড প্রেশার থাকলে সেটাকে নিউট্রালে নিয়ে আসবে, মানে কমাইতেও দিবে না, বাইরে যেতেও দিবে না, ব্লাড প্রেশারকে মাঝামাঝি আনবে। কোনটা আনবে? মরিঞ্জি। এই মরিঞ্জিটা সব সময় যে কেউ খাইতে পারে। ব্লাড প্রেশার যার হাই তাকেও বেশি করে খাইতে পারবেন, যার লো তাকেও বেশি করে খাইতে পারবেন। মরিঞ্জি ব্লাড প্রেশারকে কন্ট্রোলে নিয়ে আসে, ঠিক আছে? তাইলে এইগুলোর পাশাপাশি সে যেটা ব্যবহার করবে সেটা হলো, ডায়াবেটিস পেশেন্টের আরেকটা বড় সমস্যা কি জানেন? গ্যাস্ট্রাইটিসের প্রবলেম, প্রচুর অ্যাসিডিটি হয়। ওই এগুলাই অ্যাসিডিটি চলে যাবে। শুধু ব্লাড কফিটা যদি নেয় তো সার নেশাটা কম। হ্যাঁ, তাদেরকে একটা সাপ্লিমেন্ট দিবেন, সেটা হলো ব্ল্যাক কফি। চার নেশা এই ব্ল্যাক কফিটা যখন সে খাবে, তার চায়ের নেশাও কমে যাবে, পাশাপাশি তার যে অ্যাসিডিটি হয়, গ্যাসের সমস্যাটা হয়, সেটাও কমে যাবে। এই প্রোডাক্টগুলো আপনি আপনার পরিবার, আপনার ভাই, বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে আপনারা সাজেস্ট করেন যে তুমি মেডিসিন খাও, মেডিসিনের সাথে আমাদের এই প্রোডাক্টটাকে প্লাস করো। এরপরে দেখবেন 3 থেকে 6 মাসের মধ্যে ইনশাল্লাহ তার মেডিসিন বন্ধ হয়ে যাবে। এটাই চলবে। আশা করি ডায়াবেটিসের ব্যাপারটা বুঝতে পারছেন সবাই। ইনশাল্লাহ আমরা ইজিলি বলতে পারবো না,